নমস্কার বন্ধুরা, পিয়াসিস ট্রাভেলগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি ঝাড়গ্রামের হাতিবাড়িতে WBFDCর আন্ডারে হাতিবাড়ি ইকো ট্যুরিজম সেন্টারে এক রাত দুদিন থাকার এক অনন্য অভিজ্ঞতার কথা জানাবো। শালবনের এই অপরূপ সৌন্দর্য মন কেড়ে নিয়েছিল আমার। শুকনো হলদে হয়ে যাওয়া পাতার যে এত রূপ, সেটা এখানে না আসলে জানতেই পারতাম না। ঝরে পড়া পাতার আওয়াজ শুনেছেন কোনোদিন? আমি চুপ করে বসে শুনতাম ঝরা পাতার ক্রন্দনধ্বনি। এ যেন এক অন্য জগৎ। এখানে এসে বুঝতে পেরেছিলাম বসন্ত শুধু শিমুল, পলাশ, অশোক ফুলকেই রাঙায় না। শাল পিয়াশালের পাতায় পাতায় যে গাঢ় হলুদ রং ধরেছে, সেও বসন্তেরই দান। দেখা করবেন নাকি সুবর্ণরেখার সাথে? এ নদীর জল সোনা বয়ে আনে। এমন একটা পরিবেশে চায়ের আড্ডা কিন্তু জমে যাবে। সবাই এখন বেগুনি খেতে ব্যস্ত। খাওয়া ছাড়া এখানে কোনো কাজ নেই। খাও আর ঘুমাও। মেনলি এখানকার মাটন বিখ্যাত নাকি? ফিডব্যাকও পাওয়া গেছে এখানে নাকি রান্না দারুণ করে মাটন। আচ্ছা, এটা হাতিবাড়ি কেন? এই জায়গাটার হাতি আছে? এটা অ্যাকচুয়ালি হাতিবাড়ির কারণ হলো উড়িষ্যার রাজারা এসে এখানে থাকতো, দিয়ে এইখানকার খাজনা আদায় করতো। এই দিয়ে 6,000 টাকা ওদের খাজনা হতো, দিয়ে ওই হাতি বেঁধে থাকতো, ঘর ছিল। ও, ওই জন্য এটা হাতিবাড়ি নাম হয়েছে। আচ্ছা আচ্ছা। ঝাড়গ্রাম ভ্রমণের তৃতীয় দিনে আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে যেখানে দুরাত কাটিয়েছিলাম, সেখানেই সকাল সকাল একটা দারুণ জলযোগ শেষে আমরা হাতিবাড়ির দিকে রওনা হই। এখানে ঝাড়গ্রামের এই ম্যাপটা দেখে নিন, তাহলে ওখানে কোথায় কোথায় ঘুরবেন সেই ব্যাপারে একটা ধারণা তৈরি হয়ে যাবে। ঝাড়গ্রাম এসে ঝাড়গ্রাম রাজবাড়ি না দেখে চলে যাব? তাই হাতিবাড়ি রওনা হওয়ার আগে রাজবাড়ি দর্শনে গিয়ে বিফল মনোরথ হয়ে ফিরতে হলো। শুনলাম যারা রাজবাড়িতে থাকার রুম বুক করেন তারাই একমাত্র ভেতরে ঢোকার পারমিশন পান। আপাতত সাধারণ দর্শনার্থীদের জন্য রাজবাড়ির গেট বন্ধ। কি আর করা, দূর থেকে ছবি তুলে চলে এলাম। ইতিহাস বলে মাল রাজাদের হারিয়ে রাজা মানসিংহের বিশ্বস্ত সেনাপতি সর্বেশ্বর সিংহ চৌহান এই ঝাড়গ্রাম এলাকার প্রবর্তন করেন। 17তম রাজা নরসিংহ মল্লদেব 1931 সালে পুরনো রাজবাড়িকে ঘিরে এই নতুন রাজবাড়ি বানান। ঝাড়গ্রাম রাজবাড়িতে থাকতে হলে বুকিং করতে হবে রাজবাড়ির নিজস্ব বুকিং সাইটে। NH49 ধরে হাতিবাড়ির দিকে গাড়ি ছুটল। যেতে যেতে রাস্তার দুপাশের এই শালবনের সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই। শুকনো হলুদ পাতারা ঝরে পড়ার আগে শালের জঙ্গলে হলুদ রঙের ফুল ফোটার রূপ দিয়েছে যেন। প্রকৃতির সব কিছুই বড় বিস্ময়ের। নিঃশেষ হওয়ার আগের মুহূর্তেও পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে তুলেছে। ঝাড়গ্রাম থেকে হাতিবাড়ি ইকো ট্যুরিজম সেন্টারের দূরত্ব 32 কিলোমিটার। আমাদের গাড়িতে সময় লেগেছিল 45 মিনিট মতো। যারা জঙ্গল ভালোবাসেন, জঙ্গলের নিস্তব্ধতা, গা ছমছমে নির্জনতাকে অনুভব করতে চান, হারাতে চান মনের আনন্দে, থাকতে চান ইন্টারনেট ওয়াইফাই থেকে শত হস্ত দূরে, তাদের জন্য এই জায়গাটা দ্য বেস্ট। জানেন তো, এই হাতিবাড়ি ইকো ট্যুরিজম সেন্টারের একটা সুন্দর নাম আছে, শালতরুকুঞ্জ। এখানে 2টো কটেজ আছে, আর প্রতিটা কটেজে ডাবল বেডের 2টো করে, অর্থাৎ 4টে সুপার ডিলাক্স রুম আছে। এসে গেছি হাতিবাড়ি ইকো রিসর্টে, একদম ঘন জঙ্গলের মধ্যে, দেখতেই পাচ্ছেন। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনেই সুবর্ণরেখা নদী বয়ে চলেছে। যে দেখুন সুবর্ণরেখা নদী, এখানে নামা যায়, তবে সবে এসছি, এখনও জানি না কিভাবে যেতে হবে। যাব তো নিশ্চয়ই।
সব থেকে ভালো লাগছে কি বলুন তো, এই যে পাতাগুলো এরকমভাবে পড়ে রয়েছে। এখানে রুম বুকিংয়ের জন্য WBFDC এর ওয়েবসাইটে যেতে হবে। এখানে রুম রেন্ট 2500 টাকা আর GST 12%। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেই, আর চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউট সকাল 10টা। রিসর্টে ঢোকার মুখেই গ্যালারি করা একটা সুন্দর খোলা মঞ্চ রয়েছে দেখলাম। আপনাদের ইচ্ছে হলে লোকাল কালচারাল গ্রুপের অনুষ্ঠান এখানে দেখতে পারেন, ওনারা ব্যবস্থা করে দেন। এখানে স্টাফ খুব কম, মাত্র 4 জন, কিন্তু ওনাদের ব্যবহার আর আপ্যায়ন সেরা। রিসেপশনের কাজকর্ম সেরে আমরা এবার এগোলাম কটেজের দিকে। এই হলো আমাদের কটেজ। এখানে পাশাপাশি দুটো রুম রয়েছে, চলুন যাই। এই কটেজে দুটো রুমই আমরা বুক করেছিলাম। এই হলো একটা রুম। রুমের ভেতরটা দেখুন, যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন আর আলো বাতাসযুক্ত, প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাজানো। এই হলো অ্যাটাচড বাথরুম, জলের কোনো সমস্যা নেই, গিজার আছে। সব থেকে ভালো কি জানেন, প্রতিটা রুমের সাথে একটা করে খোলা বারান্দা আছে। বারান্দায় দাঁড়ালে সামনে বয়ে চলা সুবর্ণরেখা আর চারিদিকে সবুজে চোখ রাখতে পারবেন। একটা মিষ্টি ভোর, অলস দুপুর আর সন্ধে নামার অপেক্ষায় থাকা পাখির ডাকে মুখরিত সুন্দর বিকেল আপনি উপভোগ করতে পারবেন এই বারান্দায় বসে। আর যাদের লেখালেখির অভ্যেস আছে তাদের কাছে এই নির্জনতা চিন্তার খোরাক যোগাবে। বসন্তে শালবনের এই রঙিন হয়ে ওঠা দেখা আমার জীবনে প্রথম। আপনারা কি কেউ কোনোদিন দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার এই বেড়ানোর গল্প আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবার চলুন আর একটা রুম ঘুরে দেখাই। এই রুমের এটা হলো অ্যাটাচড বাথরুম, আগেরটার মতোই। এই রুমটাও আগের রুমের মতোই খোলামেলা আর পরিষ্কার পরিচ্ছন্ন, প্রয়োজনীয় জিনিস দিয়ে সাজানো। পাটের এরকম একটা সুন্দর ব্যাগে টয়লেট্রিজ ছিল। এই জায়গাটা কিন্তু অবসর কাটানোর জন্য ভীষণ সুন্দর একটা জায়গা। কোনো কোথাও যাওয়া নেই, কিচ্ছু করার নেই, চুপচাপ বসে থাকা, পাখিদের গান শোনা। প্রচুর পাখি আছে। কি দিদি, পাখিদের আওয়াজ পাচ্ছ? আর এই গাছেদের পাতা খসে যাওয়ার টুকটাক আওয়াজ, আর নদী দেখে যাওয়া, নদীর বয়ে চলা দেখা, নিজের সঙ্গে নিজের সময় কাটানো। খুব সুন্দর জায়গা। মাঝে মাঝে হাতি আসে, সে তো থাকে না, সে আসে চলে যায়। সেটা বুনো হাতি। বুনো হাতি। ছেলে তোমার নাকি? হ্যাঁ, আমার ছেলে। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ বাবা, তো অনেক উপরে উঠে গেলে। ব্যাস, আর বেশি দিন না, আর 8 বছর পড়লে 10 ক্লাস হয়ে যাবে। ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো, হ্যাঁ, এখানেও থাকা যায়, তাই তো? এখানে বুক করবো, অনলাইনে তো হয় না। এটা হচ্ছে আমার এই ঝাড়গ্রাম বন দপ্তরে করতে হবে। ঝাড়গ্রাম বন দপ্তর আর না হয় কলকাতা অরণ্য হবে। এটা রেটও কম। হ্যাঁ, এটা রেটও কম। রেট কম আছে এটা? ও, এটা কত করে রেট? এটা কমার্শিয়াল 1125 টাকা, মানে আপনার GST সহ। ও বাবা, তো তো অনেক কম। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া আপনাদের? ও, খাওয়া দাওয়াটা আলাদা আছে। আলু আসে না, কিন্তু ওই হরিণ, বনে বিড়াল, তারপরে যে আপনার ইয়ে বলছে শুয়োর, বুনো শুয়োর যেগুলো, এইসব হরিণ দেখতে পান এখানে? না, হরিণ মাঝে মাঝে আসে। সুবর্ণরেখা, এই নদীর নামের সাথেই সোনা সোনা ব্যাপারটা রয়েছে, তাই না? আর সত্যি এই নদীর বালি থেকে চালের দানা বা তার থেকেও ছোট সোনার কণা পাওয়া যায়। শুনলাম বর্ষা ছাড়া লোকাল আদিবাসীরা প্রায় বছরভর এই নদীর বালিখাত থেকে বালি চেলে সোনা বের করার কাজে নিয়োজিত থাকেন। এখনো রহস্য এই নদীতে সোনা এলো কিভাবে। রাঁচিরই অদূরে এই নদীর উৎসস্থলের কাছে পিস্কা নামক গ্রামে অনেক আগে একটা সোনার খনি ছিল। বলা হয় সেই খনি থেকেই নাকি সোনা নদীতে মিশে যায়। ও আমার সঙ্গে আয়, আয় আমার কাছে আয়, আয় আস্তে আস্তে, আমার হাত ধর, এসে পড়ে যাস না। এদিক দিয়ে, এদিক দিয়ে, ওই পাথরের উপর দিয়ে আয়।
আর ধর কি পাখি রে, কি পাখি তুই চিনিস? চিনিস না? আমিও চিনি না। মাছ খায়। এই যে কি করে, মাছ খায় পাখি। এই জায়গাটা একটু পাথুরে, খুব সুন্দর। আমাকে কি যেন নাম বলেছিলি তোর? হ্যাঁ হ্যাঁ, বিশ্বজিৎ। বিশ্বজিৎ আমাকে এখানে নিয়ে এসেছে। আচ্ছা, এখানে যে বলে যে নদীতে সোনা পাওয়া যায়, সেটা সত্যি? হ্যাঁ সত্যি, ওরা অনেকে যায় তো ইয়ে নিয়ে, ওই যে কুলোর মতো জিনিস নিয়ে, চালুনি টাইপের। আচ্ছা আচ্ছা, বালির মধ্যে থেকে পায় নাকি? বালির ভিতর থেকে ওরা কি জলকে এ করে করে জলে ভাসিয়ে কি করে পায় ওরা। মানে অনেকে জীবিকা বলছে এটা, মানে আমি ভাবছি এটা সত্যি না মিথ্যে। সত্যি? ও আচ্ছা, ওই জন্য এর নাম সুবর্ণরেখা। হ্যাঁ, মানে অভ্র টাইপের মতো জিনিস কিছু আনে ওরা, নদী থেকে নিয়ে চলে আসে। তা আমি ওদেরকে বলি এগুলো কি দেখছি, তখন দেখছি অভ্রার মতো জিনিস কিছু আছে ওদের কাছে। এইগুলো কি তোমরা বলে? এইগুলোই পেয়েছি, এইগুলোর থেকে নিয়ে ও কি আউটি করে ওরা সোনা বার করে। ওটাকে আবার ওই মানে একটা প্রসেস আছে নাকি, মানে গলিয়ে কি করে তারা যারা সোনার জিনিস তৈরি করে ওই সব লোককে দেয়। আচ্ছা আচ্ছা, আওয়াজটা তুলবো। ঘোরাঘুরি করে বড়ই খিদে পেয়ে গিয়েছিল। এটা ওখানকার ডাইনিং রুম। খাবারের এই ব্যবস্থাটা কি আছে? খাবারটা আগের দিন রাত্রিবেলা বলে দিতে হয়, ওরা ফোন করে আচ্ছা, কি কি খাবে সেগুলোই ওরা তৈরি করে রেখে দেয়। আসলে লোকজন তো খুব, একে তো জঙ্গল ফরেস্টের মধ্যে, তার মধ্যে লোকজনও কম আসে বলে। আজকে কি অর্ডার করেছিস? আজকে মেনলি মাটন। মেনলি এখানকার মাটন বিখ্যাত নাকি? ফিডব্যাকও পাওয়া হয়েছে এখানে নাকি রান্না দারুণ করে মাটন। আচ্ছা, সেই জন্য মাটন করা হয়েছে। পোস্তর বড়া আছে সাথে। পোস্তর বড়া আছে সাথে। এটা পোস্তর বড়া, বেগুন ভাজা, ডাল, মুসুর ডাল দিয়েছে, মুসুর ডাল, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আর এটা হচ্ছে মাটন। গরম ভাতে মাংসের এই লাল লাল ঝোলটা মেখে খেতে দুর্দান্ত লেগেছিল। এদের তৈরি টমেটোর চাটনিও কিন্তু অন্যরকম স্বাদের ছিল। পোস্তর বড়াটা করেছো না, মানে এ ক্লাস পোস্তর বড়াটা আমি ফার্স্ট এটাই নিয়েছি, দুর্দান্ত রান্না দারুণ হয়েছে। গরম ভাত, সব রান্না গরম, সব গরম রান্না একদম। এটাই এখানে মানে এদের একটু আগে বলে দিতে হয় এবং এরা সমস্ত কিছু একদম গরম গরম ফ্রেশ রান্না করে আপনাদের দেবে। বেগুন ভাজাটা খুব ভালো হয়েছে, লাল হয়েছে, কালো হয়ে যায়নি। মাংস তো দুর্দান্ত, মানে সব খুব সব প্রিপারেশনটা খুব ভালো, টেস্টি। দুপুরবেলার দারুণ ভাত ঘুমের পর বিকেলবেলায় যদি মনে করেন আশেপাশে একটু ঘুরবেন, তবে চলে যেতে পারেন ঝিল্লি লেকের ধারে ঝিল্লি পাখিরালয়ে। হাতিবাড়ি ইকো রিসর্ট থেকে মাত্রই 20-25 মিনিটের পথ। এই পাখিরালয় সকাল 8:30 থেকে বিকেল 5টা 5:30 পর্যন্ত খোলা থাকে। ঢোকার মুখেই একটা সুন্দর গোলাপ বাগান রয়েছে দেখলাম। শুনেছিলাম এই ঝিল্লি লেকে নাকি পরিযায়ী পাখির দল ভিড় জমায়। আসলে পাখির ঝাঁক এত দূরে ছিল যে সেখানে যেতে গেলে নৌকো বা বোটের দরকার। বোটের ব্যবস্থা থাকলেও সেই সময় বন্ধ ছিল। তাছাড়া ওখানকার লোকাল লোকজন বলছিলেন আগে শীতে যত পাখি আসতো এখন অত আর আসে না। চারিদিক সবুজে ঘেরা এই জলাশয় অঞ্চল খুবই মনোরম, সবার ভালো লাগবে। এখানে গোপীবল্লভপুর পঞ্চায়েত সমিতির 2টো কটেজ আছে থাকার জন্য। এই যে সেই কটেজ। বুকিংয়ের জন্য ওনাদের ওয়েবসাইটটা ফলো করতে পারেন। তবে জায়গাটা কিন্তু ভীষণ নির্জন।
সন্ধ্যের পরে আপনাদের মনে হতেই পারে কোনো বিচ্ছিন্ন দ্বীপে বাস করছেন। আশেপাশে কিন্তু কোনো বসতি আমাদের চোখে পড়েনি, এমনকি একটা চায়ের স্টলও দেখতে পাইনি ওখানে। তবে সকাল বা বিকেলে এখানে কিছু সময় আপনি কাটাতে পারেন, ভালো লাগবে। বিকেলে গেলে এখানকার সূর্যাস্ত না দেখে ফিরবেন না। আমরাও সেদিন সুন্দর একটা সূর্যাস্তের সাক্ষী ছিলাম। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। না না, কেউ যায়নি। কেন যাবে? বেগুনি এসে যে যাত্রা ভঙ্গ করেছিল আমাদের। গরম গরম মুচমুচে বেগুনি ছেড়ে কে যায় বলুন তো জঙ্গলে? সবাই এখন বেগুনি খেতে ব্যস্ত। খাওয়া ছাড়া এখানে কোনো কাজ নেই, খাও আর ঘুমাও। রাতে ছিল গরম গরম রুটি আর অপূর্ব স্বাদের দেশি মুরগির কারি। নিয়ে চলে যাও, তোমরা নিয়ে চলে যাও। আরে তুমি নিয়ে যাও, যথেষ্ট হয়ে গেছে, তুমি নিয়ে চলে যাও। তোমরা খেয়ে নাও এটা। এখানে এলে এই রান্নাটা কিন্তু অবশ্যই খাবেন। ওখানে পরের দিন সকালবেলা এদের ডাকে ঘুম ভাঙে আমাদের। শালবনের ফাঁক ফোকর দিয়ে ছুটে আসা বসন্তের বাতাস আর পাখির গানে মুখরিত এরকম মনোরম পরিবেশে চা খাওয়ার কথা আমি কল্পনাতেও ভাবিনি কোনোদিন। নানা গল্পে আমাদের সকালের চায়ের আড্ডা দারুণ জমেছিল সেদিন। নিঝুম শালবনের জঙ্গল যেন হাতছানি দিয়ে ডাকছিল আমায়। সারা বন পথকে কার্পেটের মতো মুড়ে দিয়েছে ঝরা পাতার দল। এই উগ্র বন্য সৌন্দর্য আপনাকে চুম্বকের মতো টানবেই। জায়গাটা এতই নিস্তব্ধ, পায়ের নিচে গুঁড়িয়ে যাওয়া শুকনো পাতার আওয়াজ ছাড়া কোনো শব্দ এখানে পাবেন না, এমনকি পাখির ডাকও না। অজানা রহস্যে আবৃত এই বনভূমি। হাতে সময় থাকলে আপনারাও ঘুরে আসতে পারেন পাশের আদিবাসী গ্রামে, ভালো লাগবে। গ্রামীণ জীবনের সরলতা সবারই ভালো লাগে আমাদের। এই গ্রামের পাশ দিয়েই সুবর্ণরেখা বয়ে চলেছে, তাই ঘুরতে ঘুরতে আবার সুবর্ণরেখার সাথে দেখা হয়ে গেল। ভোরের হালকা কুয়াশার চাদর গায়ে ফেলে শান্ত ধীর সুবর্ণরেখা তখন আলসে ভাঙছে। বড়ই মনোরম এই পরিবেশ, কিন্তু বসে থাকা তো যাবে না, আমাদের যেতে হবে। তাই আবার ইকো ট্যুরিজম সেন্টারের দিকে রওনা হলাম। সমীর পাত্র এই যে আমাদের খুব ভালো রান্না করে খাইয়েছে সমীর পাত্ররা, খুব ভালো হাতের রান্না, খুব যত্ন করে আমাদের খাইয়েছে। আর কৃষ্ণ আছে তো, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ, আর এই যে কৃষ্ণ, ও খুব ভালো ছেলে, আমাদের খুব যত্ন করেছে। আর এই যে উত্তম দা অনেক কিছু আমাকে বলেছেন এখানকার সম্বন্ধে। আর দাদা এই শাল পাতা ঝেঁটিয়ে ঝেঁটিয়ে সকাল থেকে অমানসিক পরিশ্রম করে এই জায়গাটাকে পরিষ্কার রাখার জন্য সদাই ব্যস্ত, একটা পাতাও পড়তে পারে না। দাদা এসে আগে তুলে দেবে। ঠিক আছে দাদা, চললাম। হ্যাঁ হ্যাঁ, আসবো, অবশ্যই আসবো। আমাদের এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট আর স্ন্যাক্স মিলিয়ে 5 জনের পার হেড 700 টাকা করে পড়েছিল। হাতিবাড়ি থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম ঐতিহাসিক মন্দির শহর গোপীবল্লভপুরে। এখানে ইটের তৈরি এরকম প্রচুর মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। ঐতিহাসিকভাবে এই জায়গাটার গুরুত্ব রয়েছে। ইতিহাস বলে মারাঠা বর্গীরা যখন বাংলা আক্রমণ করেছিল তখন এই অঞ্চলে তাদের আস্তানা ছিল। এই গোপীবল্লভপুরের আগে নাম ছিল কাশীপুর। প্রায় 500 বছর আগে তৎকালীন বৈষ্ণব সম্প্রদায়ের গোস্বামী শ্যামানন্দ মহাপ্রভু এখানে এই রাধা গোবিন্দের মন্দিরটি তৈরি করেন এবং জায়গাটির নাম দেন গোপীবল্লভপুর। বৈষ্ণবদের কাছে এটি গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। মন্দিরের গর্ভগৃহে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তির সাথে রাধারানীর মূর্তিও আছে।
রথযাত্রায় এখানে বড় উৎসব হয়। সেই সময় এখানে প্রচুর বৈষ্ণব ভক্ত এবং আশেপাশের রাজ্য থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে। এখানকার অনেক ইতিহাসই অজানা, যেমন এই বৈষ্ণব মন্দির চত্বরে এই কামানটি এলো কিভাবে, কামানের বাকি অংশটা কি মাটির নিচে আছে? প্রশ্নের কোনো উত্তর নেই। এই যে ভেঙে পড়া স্ট্রাকচারটি দেখছেন, এটি নাকি নাট মন্দির ছিল। এটা আসলে কি ছিল সত্যিই জানি না, তবে এর দেওয়ালে যে অসম্ভব সুন্দর কারুকাজ এখনও যতটুকু রয়ে গেছে, সেটা দেখলে প্রাচীন বাংলার শিল্পকলা কতটা সমৃদ্ধ ছিল সেটা বোঝা যায়। সংরক্ষণের অভাবে এখানকার ইতিহাস হারাতে বসেছে। ঝাড়গ্রামে শুধু শালপিয়ালের জঙ্গলই নেই, আছে প্রাচীন বাংলার জনপদের বেশ কিছু খণ্ড খণ্ড চিত্রের নিদর্শন। এখনই এই অমূল্য সম্পদ সংরক্ষণ করা না গেলে অনেক তথ্যই হারিয়ে যাবে বিস্মৃতির আড়ালে।